আসসালামু আলাইকুম। গত ভিডিওতে কথা দিয়েছিলাম রেগুলার ভিডিও করা ট্রাই করব, সে কথা রাখতেই আসলে ভিডিও করতে বসা। তো আমাদের সোসাইটিতে আসলে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে, যে মানুষটা বা যে মানুষগুলো সারা জীবনের শ্রম পরিশ্রম ভালোবাসা দিয়ে তার সন্তানকে বড় করে তুললো, ভালো একটা অবস্থাতে নিয়ে গেল, সেই সন্তানটা তার বৃদ্ধ অবস্থায় তাকে আর দেখতেছে না, বাসা থেকে বের করে দিচ্ছে, ন্যূনতম খোঁজ খবর নিচ্ছে না, সামান্য একটা ভরণ পোষণ সেটা দিচ্ছে না। এরকম অবস্থার পরিপ্রেক্ষিতে 2013 সালে বাংলাদেশের আইনসভা বা বাংলাদেশের পার্লামেন্ট একটা আইন পাশ করে। সেই আইনটা হলো পিতামাতার ভরণ পোষণের আইন। যেন একটা পিতামাতা বৃদ্ধকালে অথবা যখন তে কর্মক্ষম না বা তার সন্তানরা যখন বড় হবে যেন তার ভরণ পোষণ দিতে বাধ্য থাকে আইনগত। এই জন্যই আইনটা করা হয়েছে। তো এই আইনটাতে আসলে কি বলা আছে? খুব ছোট একটা আইন, মাত্র 9টা ধারা। তো 3 ধারায় বলা আছে পিতামাতার ভরণ পোষণের আসলে কয়েকটা ফ্যাক্ট দেওয়া আছে। হ্যাঁ, সেগুলো আমরা একটু নর্মালি দেখার ট্রাই করব। পিতামাতার ভরণ পোষণের যে বিষয়গুলো 3-এর 1-এ বলা আছে প্রত্যেক সন্তানকে তার পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। অর্থাৎ প্রত্যেক সন্তান মেয়ে হোক অথবা ছেলে হোক, তার পিতা এবং মাতা অথবা উভয়ের যে ভরণ পোষণ সেটা তারা অবশ্যই দিবে। দ্বিতীয়তে বলা আছে যদি একাধিক সন্তান থাকে তাহলে সবাই মিলে আলোচনা করে কিভাবে ভরণ পোষণ দেওয়া যায়, মানে কে কতটুকু দিবে, এভাবে তারা ডিসকাস করে তার বাবা মাদের ভরণ পোষণ দিবে। 3 নম্বরে বলা আছে বাবা মার সাথে একই সাথে বসবাস করতে হবে। অর্থাৎ একটা ছেলে তার বাবা মাকে আলাদা রেখে সে আলাদা বসবাস করতে পারবে না, একসাথে রাখতে হবে। 4 নম্বরে বলা আছে তার বাবা বা মা বা পিতা অথবা মাতাকে অথবা উভয়কে তাদের ইচ্ছার বিরুদ্ধে বা জোর করে বৃদ্ধাশ্রম বা অন্য জায়গায় রাখতে পারবে না। 3-এর 5-এ বলা আছে প্রত্যেক সন্তান তার পিতা মাতার নিয়মিত খোঁজ খবর রাখবে, পরিচর্যা করবে, চিকিৎসা বা যেসব সুযোগ সুবিধা এগুলো ইনশিওর করবে। 3-এর 6-এ বলা আছে পিতামাতা যদি পৃথক জায়গায় বসবাস করে, ধরেন সন্তান তার কর্মের জন্য চট্টগ্রামে বসবাস করে কিন্তু বাবা মা থাকে সিলেটে, সেই ক্ষেত্রে বাবা মা ভলেন্টারি সিলেটে থাকতে চাচ্ছে, সেই ক্ষেত্রে ওই সন্তান নিয়মিত যোগাযোগ রাখবে তার বাবা মার সাথে এবং সম্ভব হলে যতটা সম্ভব তার বাবা মার সাথে দেখা করবে, খোঁজ খবর নিবে। 7 নম্বরে বলা আছে যদি সন্তান তার বাবা মার থেকে আলাদা বসবাস করে, মানে ভলেন্টারি, যেটা আগেরটা বললাম, ভলেন্টারি যদি আলাদা বসবাস করে বা কোনো দরকারে, যে ছেলে চট্টগ্রামে কাজের জন্য বাবা মা চাচ্ছে তারা সিলেটের বা বাসিন্দা সিলেটেই থাকবে, তো এই ক্ষেত্রে রেগুলার বা মাসিক বা বাৎসরিক বা দৈনিক যেভাবে সম্ভব হয় সেভাবে ভরণ পোষণ এনশিওর করবে। ধারা 4-এ কি বলা আছে পিতামাতার অবর্তমানে দাদা দাদি বা নানা নানির ভরণ পোষণটা নিশ্চিত করতে হবে। অনেক সময় হয় না, অনেকের পিতা থাকে না অথবা মাতা থাকে না কিন্তু নানা নানি বেঁচে আছে, অথবা পিতা মাতা দুইজনই নাই কিন্তু নানা নানি বেঁচে আছে। এই ক্ষেত্রে যদি পিতা না থাকে, কোনো সন্তানের যদি তার পিতা না থাকে, সেই ক্ষেত্রে দাদা দাদিকে, যদি মাতা না থাকে তাহলে তার নানা নানিকে আগের 3 ধারায় যে ভরণ পোষণের সিস্টেমটা বলা আছে কিভাবে দিবে, ইনশিওর করবে, ভাগ বাটোয়ারা অত্যাধিক অনেক সন্তান থাকলে কিভাবে দিবে, দেন সন্তান যদি অন্যত্র বসবাস করে সেভাবে কিভাবে খোঁজ খবর নিবে, বা একত্রে বসবাস করার যে প্রসিডিউরটা আছে, এই একই বিষয় বা একইভাবে নিশ্চিত করতে হবে দাদা দাদি অথবা নানা নানির সাথে, যদি পিতা অথবা মাতা জীবিত না থাকে। আর পিতামাতা যদি জীবিত থাকে তাহলে তো পিতামাতার ভরণ পোষণে নিশ্চিত করতে হবে। এটা হলো পিতামাতা যদি না থাকে তারও বর্তমানে দাদা দাদি ঠিক একই সুবিধা ভোগ করবে বা দিতে বাধ্য থাকবে সন্তান। এখন
এখন এই যে আইন বা বিষয়গুলো বলা হলো, ভরণ পোষণের কথা বলা হলো বা নিশ্চিত করার কথা আইনে বলা হলো, এটা যদি কেউ না মানে তাহলে কি হবে? তাহলে সেকশন 5-এ শাস্তির ব্যবস্থা আছে। তো বুঝতেই পারতেছেন আইনটা তো ফেলনা না। তো এইখানে শাস্তির বিধানটা কি? 5-এ বলা আছে, 5-এর 1-এ বলা আছে কোনো সন্তান কর্তৃক যদি 3 ধারা বা এর উপবিধান যে আমরা 7টা আলোচনা করলাম ওইগুলো, অথবা 4 ধারার যে দাদা দাদি নানা নানির যে বিধান আমরা বলেছি সেটা যদি কেউ লঙ্ঘন করে অথবা না মানে অথবা ওইভাবে কাজকর্ম না করে, তাহলে কোনো ব্যক্তিকে অনূর্ধ্ব 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে সে। কিংবা সে যদি অর্থদণ্ড প্রদান না করে সেই ক্ষেত্রে অনাদায়ে 3 মাসের কারাদণ্ডে দণ্ডিত হতে পারে হবে। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা মেয়ে বিয়ে দিয়ে দিছে, তার হাজবেন্ড পিতামাতার ভরণ পোষণ ওই মেয়ে দিতে দিবে না, অথবা একটা ছেলের বা একজনের ছেলের ওয়াইফ এসে তার শ্বশুর শাশুড়ির ভরণ পোষণ দিতে বাধা দিচ্ছে যে তুমি তোমার বাবা মাকে কেন টাকা পয়সা দিবা, অথবা এই তুমি তো আমার সংসারের ওয়াইফ, তুমি আমার বউ, তার ছেলে আছে, তুমি কেন টাকা পয়সা দিবা। যদি এইরকম কোনো পার্সন বাধা দেয়, অর্থাৎ কোনো ব্যক্তির জামাই, বৌমা বা আনুষঙ্গিক যে কোনো ব্যক্তি তার সন্তানের এই ভরণ পোষণ দিতে যদি বাধা প্রদান করেন, সেই ক্ষেত্রে বা নিকটাত্মীয় বা অসহযোগিতা করে, সহযোগিতা না করে ভরণ পোষণ দিতে, তাহলে এই যে শাস্তিটা সন্তানের জন্য প্রযোজ্য সেই একই শাস্তি যে ব্যক্তি বাধা দিল, অর্থাৎ তার ওয়াইফ অথবা তার হাজব্যান্ড বাধা দিবে, তাকে একই শাস্তি ভোগ করতে হবে। অতএব বুঝতেছেন যে শাস্তিটা খুবই কার্যকরী একটা বিষয়। তো এইখানে এই ধারায় মামলা করতে পারবে কে? এই ধারায় মামলা করতে পারবে বাবা এবং মা। তার অবর্তমানে অন্য কেউ মামলা করতে পারবে না, বা তার অবর্তমানে সে মামলা করতে পারতেছে না, সেই ক্ষেত্রে তার পক্ষ থেকে অন্য কেউ মামলা করবে। এইরকম কোনো প্রবিধান এই আইনে রাখা হয় নাই। এই আইনে 6 ধারায় আসলে কি বলা আছে? এই আইনে 6 ধারায় বলা আছে এই অপরাধের মামলা আমলযোগ্য অপরাধ, জামিনযোগ্য অপরাধ এবং আপোষযোগ্য অপরাধ। অর্থাৎ এই ধারায় কোনো ভায়োলেট কেউ যদি করে, ওই পিতামাতা থানায় যে মামলা করতে পারে, থানা যদি মামলা না নেয় সরাসরি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে পারে, এবং পুলিশ বিনা ওয়ারেন্টে তার সন্তানকে আটক করতে পারে, কারণ এটা একটা আমলযোগ্য অপরাধ। এবার এটা হলো জামিনযোগ্য অপরাধ, অর্থাৎ এই মামলায় যখন অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হওয়ার পরে জামিন চাইলে কোর্ট জামিন দিয়ে দিবে, কারণ এটা জামিনযোগ্য অপরাধ, জামিন হয়ে যাবে। আপোষযোগ্য অপরাধ অর্থ কি? এই মামলা মানে এই ধারার অপরাধগুলো আপোষযোগ্য, অর্থাৎ আটক হওয়ার পরে বা এই মামলা করার পরে যদি পক্ষগণ চান যে তারা আপোষ মীমাংসার মাধ্যমে সমাধান করে নেবেন, যে আমারই বাবা বা আমারই মা বা বাবা মামলা আমারই সন্তান ভুল বুঝতে পারছে, ঠিক আছে আমরা আপোষ মীমাংসা করে নিই, ফাইন, আপোষ মীমাংসা করে নিতে পারবে। এই অপরাধের বিচার গ্রহণ বা এই অপরাধের বিচার কোন আদালত করতে পারবে? যদি এই অপরাধটি সংঘটিত হয় মেট্রোপলিটন এরিয়ার মধ্যে, তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এর আদালতে মানে এই অপরাধের বিচার হবে। যদি মেট্রোপলিটন এরিয়ার বাইরে হয়, তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিচার করতে পারবে, যে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি, উনি বিচার করতে পারবেন। আর এই আইনের যে আপোষ নিষ্পত্তির বিধান আছে, আসলে এইটা একটা প্রসিডিউর আছে যে চেয়ারম্যান, মেয়র, এলাকার মেম্বার বা সংশ্লিষ্ট উপযুক্ত কর্মকর্তা বা ব্যক্তিদের মাধ্যমে আসলে আপোষ মীমাংসা করা যাবে। আর 9 ধারায় বলা আছে এই আইনের প্রয়োজনে যদি কোনো বিধিবিধান তৈরি করতে হয় তাহলে কর্তৃপক্ষ তৈরি করতে পারবে। তো এই হলো এই পিতামাতার ভরণ পোষণ আইন 2013 এর সারসংক্ষেপ, অথবা মোটামুটি আমি বিস্তারিত আলোচনার ট্রাই করেছি।
আশা করি কিছুটা হলো বোঝাতে পারলাম আসলে এই আইনের প্রয়োজনীয়তা কি। সোসাইটিতে এই আইনের ইমপ্লিমেন্টেশন হয়তো খুবই কম হচ্ছে, কারণ আমাদের সোসাইটিতে বাবা মা অনেক কষ্ট পেলেও আসলে তার সন্তানের বিরুদ্ধে আমরা মামলা করতে দেখি না। কিন্তু আসলে এটা একটা আইনগত অধিকার বাবা মার, তার ভরণ পোষণ পাওয়ার, তার সন্তানের সাথে থাকার, তার সন্তান তার খোঁজ নিবে, সবকিছু, তাকে জোর করে বৃদ্ধাশ্রমে রাখবে না, সবকিছু তার আইনগত অধিকার। তো আমরা সন্তান হিসাবে বা সিভিল সোসাইটিতে আশা করি এই অপরাধগুলো ঘটবে না। এবং যদি কখনো কোনো সন্তানের এমন অপরাধ বাবা মা নোটিস করেন বা বাবা মা অনুধাবন করেন যে আমার সাথে এই কাজগুলো করা হচ্ছে, তাহলে তারা চাইলেই আদালতে মামলা করে অধিকার পেতে পারে। সবাইকে ধন্যবাদ এবং সালাম, ভালো থাকবেন।